প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে। কেমন আছে, কোন অবস্থায় আছে আমাদের জ্বালানি মজুদ এবং সংকট যেটিকে বলা হচ্ছে আসলে বাস্তবে তা কতটা সংকট, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। দুজনই গবেষণার সাথে সম্পৃক্ত, দুজনই দুটি প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক রয়েছেন। ডক্টর মাহফুজ কবির, BISS এর গবেষণা পরিচালক, এবং আরও রয়েছেন জনাব ডক্টর ওয়াসিল বিন সাদাত, উনিও গবেষণা পরিচালক, বিজনেস লিডিং ডেভেলপমেন্ট এবং অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক, IBA ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনায় যাওয়ার আগে আমরা একটু বলে নিতে চাই যে এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশের অর্থনীতিতে। সেখান থেকে বাদ পড়েনি বাংলাদেশও। এবং এই বাদ যে পড়েনি তার অন্যতম অনুষঙ্গ হিসেবে সামনে এসে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। এবং সেই জ্বালানি সংকট শুরু থেকেই এ যাবৎকাল পর্যন্ত সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে এবং জ্বালানির যে সংকট হবে না কোনো পর্যায়ে, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু তারপরও আমরা কিছু জ্বালানি সংকট বাস্তবে দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে। এটি কি ম্যান মেড কি না, না আসলেই এরকম সংকট আছে? প্রকৃত অর্থে জ্বালানির মজুদ কেমন? আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দাম বাড়ানো হবে না, এরই মধ্যে আবার জেট ফুয়েলের দাম বেড়েছে। সব মিলে আসলে পরিস্থিতিটা কি, কোন দিকে যাচ্ছে? প্রথমেই আমি একটু কথা বলতে চাই, জানতে চাই সার্বিক পরিস্থিতি সম্পর্কে। ডক্টর ওয়াসিল বিন সাদাত, আপনার কাছে কি অবস্থায় আছি আমরা আমাদের জ্বালানি নিয়ে? আমরা একটা সংকটকালীন অবস্থার দিকে ধাবিত হচ্ছে, আমি এভাবে বলবো। এখনো সংকটটা পুরোপুরি এসে পড়েনি আমাদের দেশের জ্বালানি অবস্থার উপরে। কারণ একটা বলা হচ্ছে যে মজুদ, কিন্তু মজুদ তো একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। আর যেটা এখন আমাদের উপসাগরীয় অঞ্চলে যে যুদ্ধগুলো আমরা দেখছি, এটার একটা আমরা এখন স্পষ্টতই বুঝতে পারছি এর বেশ দীর্ঘমেয়াদী একটা প্রভাব বিশ্ব অর্থনীতিতে থাকবে, এবং আমরা তো তার বাইরে নই। আর আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়টা কিন্তু আগে থেকেই বেশ একটা বড় ধরনের ব্যাপার। যদিও তখন জ্বালানি বলতে মূলত বিদ্যুৎ এবং আপনার আমাদের যে গ্যাস সংকট, সেটার কথাতেই মূলত ছিল। কিন্তু এই এখন যদি আমরা ডিজেল এবং তেল এই জায়গাগুলোতেও যদি আপনার সংকট চলে আসে, তাহলে একটা হচ্ছে যে আপনার প্যানিক বাইং যেটা হয়েছে আমাদের এখানে। মজুদ অবশ্যই বাজার ব্যবস্থায় তদারকির কিছু ঘাটতি, সে কারণে আপনার অবশ্যই কিছু মজুদদারি ঘটেছে, এবং সেখান থেকেও আমরা দেখতে পেয়েছি যে পাম্পে পেট্রোল না থাকলেও বাজারে গেলে তারা 200 টাকায় হয়তো পেট্রোলটা পাচ্ছে। তো এই রকমের, বাট এটা যে খুব বেশি পারভেসিভ এখনো তা আমরা বলবো না। কিন্তু এটা স্বাভাবিক, এটা বাজারের একটা স্বাভাবিক চরিত্র। যখন আপনার চাহিদা এবং যোগানের ভিতরে এরকম অসামঞ্জস্য থাকবে এবং বাজার ব্যবস্থা যদি আপনার পূর্ণ তদারকি না থাকে, সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে। আর দামের বিষয়টা খুবই জরুরি এই জন্য যে সরকার যদিও বারবার বলার চেষ্টা করছেন যে দাম বাড়াবেন না, কিন্তু তারা এই নীতিতে কত দিন থাকতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন হয়ে রয়ে যাবে। কারণ এমনিতেই আমরা জ্বালানিতে বেশ বড় ধরনের একটা সাবসিডি দিয়ে থাকি। এখন তেলের দাম বেড়ে যাওয়ার পরে যখন আমরা বেশি দামে কিনে নিয়ে আসব, তখন প্রশ্নটা আসবে যে এই আপনার দামের সামঞ্জস্যটুকু ঠিক কোথায় কিভাবে করা হবে। আর এর সাথে যদি দাম আবার না বাড়াই বিশ্ববাজারের সাথে, তাহলে কিন্তু আগেও যেটা ছিল এটা আরো বেশি পরিমাণে বাড়বে, সেটা হচ্ছে আপনার চোরাচালানি। তো এটা কিন্তু একটা সামগ্রিক একটা বিষয়। আর প্রাইভেট সেক্টরের জন্য আপনার এটা বড় ধরনের একটা আঘাত। কারণ এই নির্বাচন উত্তর পরিবেশে যখন আমরা চিন্তা করছিলাম যে দেশ বিনিয়োগের পথে, অর্থনীতির পথে দৃঢ় পদক্ষেপে আগাবে, তখন এই ধরনের একটি আঘাত আসলে প্রাইভেট সেক্টরের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত বলে আমি মনে করছি। ধন্যবাদ জনাব ওয়াসিল বিন সাদাত। আমি একটু আসতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। যেটি ডক্টর ওয়াসিল বলছিলেন যে এই যে সংকট
এখন সংকটের দিকে এগোচ্ছি, সরকার কিন্তু এখনো বলছে যে না সংকট নেই। আসলে আমরা দেখলাম এর মাঝখানে প্রধানমন্ত্রীর সাথে এবং অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধি দল বা একটু উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক করেছে এবং সেখান থেকে একটি সতর্কবাণী কিন্তু আইএমএফের পক্ষ থেকে দেয়া হয়েছে। তারপরও সরকার বলছে যে সংকট নেই, এটির কারণটা কি? ধন্যবাদ। আসলে যখন ক্রাইসিসটা চলে আসে, মানে যখন মনে হয় যে না আসলে সাপ্লাইয়ের সমস্যা আছে, এটা গ্লোবাল প্রবলেম, তো সেই সময়টাতে আসলে স্বাভাবিকভাবেই একটা সরকার তখন কি ধরনের স্টেটমেন্ট দিবে? তখন কিন্তু বলবে না যে একটা বড় সমস্যা রয়েছে সামনে। এবং একটা রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি বলে? ডাক্তার তো আর বলে না যে আপনার অনেক সমস্যা, তখন বলে যে না কোনো ভয় নেই। আমি মনে করি যে আসলে সরকারের দিক থেকে যে অ্যাপ্রোচটা যেটা আছে, যে পাবলিক স্টেটমেন্ট, সেটাও পজিটিভ। হ্যাঁ, আবার একই সঙ্গে সরকার কিন্তু প্রচুর চেষ্টা করছে, মরিয়া হয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। আমরা তো দেখলাম যে আসলে অস্ট্রেলিয়া থেকে পর্যন্ত গ্যাস এসছে এবং তেলও আসছে এবং চায়না থেকে আসছে তেল। তো এখন এগুলো তো হচ্ছে, মানে সরকার যে কোনোভাবেই হোক এটা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করছে। অন্যদিকে ফিলিপাইনের যদি পরিস্থিতি আমরা দেখি, রাস্তায় কিন্তু মানুষ নেমে গেছে, সেখানে কিন্তু কোনো গাড়ি নেই, শুধু মানুষ হাঁটছে। তো যার ফলে বাংলাদেশের অবস্থা কিন্তু অনেক ভালো সে অর্থে। এখন যদি এমন হতো যে পেট্রোল পাম্পে গিয়ে তেলটা পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু অত দীর্ঘ সারি থাকতো না। আমি তো আস্তে আস্তে দেখলাম যে আসলে এই বিজয়নগরের যে পাম্প, সেই পাম্পের জন্য মতো 1.5-2 কিলোমিটার ধরে কিন্তু গাড়ির সারি। তো এইটা হচ্ছে বাস্তবতা, যে সেখানে গিয়ে তেল পাওয়া যাবে সেটা মানুষ জানে, এই কারণে কিন্তু অপেক্ষা করছে 2-3 আপনি ঘন্টা। বলতে চাইছেন তেল পাওয়া যাচ্ছে বলেই গাড়ির সারি আছে? অবশ্যই, নাহলে কিন্তু মানুষ রাস্তায় হাঁটতো। সুতরাং এটা প্র্যাকটিক্যাল একটা বিষয়, যে সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে যে সংকট নেই, সেটা কিন্তু মোটামুটি ভাবে এক ধরনের সত্য কথা। এটা বাস্তবতার আড়ালে আড়ালে নিয়ে যাওয়া হচ্ছে কিনা? না, এখন যতটুকু হয়েছে সেটা হলো যে এখানে কিছু মজুত হচ্ছে। তার কারণ এই যে ডক্টর ওয়াসেল যেটা বললেন যে প্রাইভেট সেক্টরের কাছে তো তেল আছে, মানে বাজারে গেলে তেলটা পাওয়া যাচ্ছে, তার মানে কি যে কিছু তো লিকেজ হচ্ছে ওইখানে। সুতরাং এটা আমাদের বুঝতে হবে। প্রাইভেট সেক্টর বলতে আপনি চোরা কারবারিদের কি প্রাইভেট সেক্টর বলবেন? না না না, বাজারে গেলে যখন তেলটা পাওয়া যাচ্ছে, তার মানে কেউ একটা কিনে নিয়ে এসে সেখানে কিন্তু বাজার খোলা বাজার বিক্রি করছে। থেকে নিচ্ছে? এটি তো পেট্রোল পাম্পের ন্যায় কোম্পানির কাছ থেকে, পদ্মা মেঘনা যমুনার কাছ থেকে নেয়, নিয়ে সেটি কিভাবে নেয়? সেটি ওখান থেকে কেউ কিনতে পারে না, লরি যায়, লরি এসে এখানে আপনার পাম্পে এসে আপনাকে ফুয়েল করছে। তো এই তেলটা কিভাবে যাচ্ছে? চোরাচালানটা হচ্ছে? এইটা হচ্ছে মানে মার্কেটের, ব্ল্যাক মার্কেটের তৈরি হবেই। মানে এই যখনই ক্রাইসিস হয় তখনই কিন্তু ব্ল্যাক মার্কেটে কিছু জিনিস চলে যায়, মানে এটা একেবারে অর্থনৈতিক চিরাচরিত নিয়ম। মানে এখানে তদারকির অভাব, যেটি ডক্টর ওয়াসেল বলছিলেন। তদারকি কিন্তু এত লার্জ স্কেলে করা যাবে না। যদি সেটা মোটামুটি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সরকার গিয়ে হয়তো একটা স্পটে গিয়ে হয়তো অ্যাসেসমেন্ট করে কিছু একটা করতে পারে। কিন্তু এখন সারা দেশে যেহেতু একই রকমের অবস্থা, সুতরাং এই পরিস্থিতিতে মানে যোগানটা সীমিত, এটা ঠিক। আবার ওই দিক দিয়ে ইনফরমেশন হচ্ছে কি যে ক্রাইসিস তৈরি হতে পারে, সরকার যদিও বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে তেল। তো এখন ইন্দোনেশিয়া থেকে আনছে, ইন্দোনেশিয়ার নিজের যেহেতু আছে, যোগান আছে, তার মজুদ আছে ভালো, তো সেখান থেকে নিয়ে আসছে, চীন থেকে আসছে, ভারত থেকে আসছে। মানে এখন স্টকের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে মোটামুটিভাবে সরকার কিন্তু রাখার চেষ্টা করছে, এবং 2 সপ্তাহের মতো আমাদের ডিজেলের মজুদ আছে, মানে 2 সপ্তাহ ইজিলি চলতে পারবে। আবার পাইপলাইনে আসছে, তারপরে জাহাজে আসছে তেল, তার মানে কি যে স্টক তো আছে, এটা তো ফুরিয়ে যায়নি। কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়ে গেছে একটা, মানে যেটা হলো যে প্যানিক বাইং, সেটা একটা বড় রকমের বিষয়। প্যানিক বাইং, আপনার তো রেশনিং হচ্ছে, রেশনিং এর পর প্যানিক বাইংটা হবে কেন? না না, রেশনিংটা প্রথমে বলা হয়েছিল, কিন্তু রেশনিং থেকে কিন্তু সরকার বের হয়ে গেছে আবার। তখন বলে দিয়েছে যে না, আসলে এত রেশনিং এর দরকার হবে না, তার কারণ সরকার কনফিডেন্ট যে তার কাছে যেহেতু স্টকটা আছে, সুতরাং সে ম্যানেজ করতে পারবে। তো এই অবস্থা থেকে সরকার কিন্তু এই রেশনিং থেকে চলে এসেছে, এবং রেশনিং করে যে খুব একটা লাভ হয়েছিল বিষয়টা এরকমও নয়। মানে সরকার এক একবার এক এক সিদ্ধান্ত নিচ্ছে, এক একবার এক এক কথা বলছে সরকারের পক্ষ থেকে। আমরা সেই আলোচনায় ফিরবো, তার আগে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনা। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, পরিচালক BISS, এবং রয়েছেন ডক্টর ওয়াসেল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক IBA, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি জনাব ডক্টর ওয়াসেল, আমি আপনার কাছে আবার একটু যেতে চাই। আমরা আমাদের অভ্যন্তরীণ বাজারের যে পরিস্থিতি সেটি নিয়ে আলোচনা করছিলাম। এখন যে যুদ্ধ অবস্থা চলমান রয়েছে,
তাতে বিশ্ববাজার থেকে বা আমাদের যে উৎস তেল আমদানির সেখানকার পরিস্থিতিটা কি? আমরা যেটা দেখলাম যে হরমুজ প্রণালী নিয়ে একটি বড় সংকট তৈরি হয়ে রয়েছে, যদিও বা ইতোমধ্যে বলা হয়েছে বাংলাদেশ সহ 6টি দেশকে সেখান থেকে জ্বালানি পরিবহনে তারা সুযোগ দেবে। আসলে তার প্রভাব সুযোগ আমরা কতটা কাজে লাগাতে পারবো? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা জটিল ব্যাপার। কারণটা হচ্ছে এজন্য, প্রথমত হচ্ছে যে সরকার মাত্রই ক্ষমতায় এসেছে, আসার পরপরই কিন্তু একটা বড় ধরনের বৈশ্বিক সংকটের ভিতরে পড়লো। এখন যেটা হচ্ছে যে একটু বিচার করতে হবে এই জায়গায়, একদিকে হচ্ছে যে ইউএসএ, এবং ইউএসএর সাথে এর আগেও আমাদের একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা নিয়ে বেশ আমাদের এখানে একটা কিন্তু রিঅ্যাকশন আছে, বিরোধ রয়ে গেছে। এবং ওই চুক্তিটার ভিতরে কিছু কিছু জিনিস এরকমই ছিল যারা আমাদের উপরে কিন্তু ইউএসএ এক রকমের নিয়ন্ত্রণমূলক তাদের বাধা এবং এই জিনিসগুলো তাদের ওখানে ছিল, নন ট্যারিফ ব্যারিয়ার সহ, এবং নানা রকমের যে এখান থেকে এটা করা যাবে না এই টাইপের জিনিসগুলো শর্ত জুড়ে দিয়েছে। জি। তো এটা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে কিন্তু একটা আপনার জটিল ব্যাপার এই জন্য, কারণ ওইখানে অলরেডি আমরা একটা চুক্তি করেছি, আমরা জানি না আসলে চুক্তিটার ভিতরে কোথায় কি আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু তার ইমপ্লিকেশনস তো এখন এই সরকারকে বহন করতে হবে। হয় চুক্তি পথে হাঁটতে হবে, অথবা সেটাকে রিভাইজ করতে হবে, বাতিল করতে হবে, কিছু একটা জায়গায় তাদের যেতে হবে। এখন কেন এটা বললাম, কারণ হচ্ছে এই যে আপনি বললেন যে হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 6টি দেশের কথা বলা হয়েছে, আবার একইভাবে বাংলাদেশ রাশিয়া থেকে যখন তেল আনতে চেয়েছিল, ওইটাও কিন্তু ইউএসএ গাত্রদাহের কারণ ছিল। এখন বাংলাদেশ যদি, প্রথম কথা হচ্ছে যে এই সুযোগটা অ্যাভেল করে, যদি করতে পারে, সেক্ষেত্রে কি ইউএসএ আমাদের উপরে রাগ করবেন, বিশ্ব মুরব্বী, এবং তার ইম্প্যাক্ট আমাদের উপরে কি পড়বে? তা আন্তর্জাতিক কূটনীতিতে এই জিনিসগুলোকে খুব আপনার ডেলিকেটলি ডিল করার বিষয় আছে। তবে অতি অবশ্যই এটি একটি আমাদের জন্য বড় সুযোগ। মানে শুধু আমাদের দেশের জ্বালানি নিরাপত্তায় যে এই সংকটকালীন সময়ে যদি আমরা এটাকে অ্যাভেল করতে পারি, এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের জ্বালানি কূটনীতি। এই মোমেন্টে আমাদের সরকারের উচিত অত্যন্ত জোরালোভাবে এই অল্টারনেটিভ মার্কেটসগুলো, সোর্সেসগুলো, সেগুলোকে আপনার বিশ্লেষণ করা, এবং জনগণের যেরকম আপনার প্যানিক বাইং এর করা উচিত না, সরকারেরও উচিত হবে না প্যানিক বাইং এর দিকে যাওয়া। তাদেরও বিভিন্ন উৎসের ভিতরে তুলনামূলক একটা বিচার বিশ্লেষণ করে দেশের জন্য যেটা সর্বোচ্চ সুবিধা হবে সেই জিনিসটা করা। কারণ আরেকটা জিনিস আপনি এটা বলেছেন একটু আগে, যে আমরা একটা সমন্বয়হীনতার জায়গা কিন্তু দেখি সরকারের ভিতরে, তারা এক একবার এক এক কথা বলছেন এবং একটা ডিসিশনে তারা থাকতে পারছেন না। তো সরকারের আপনার এই জায়গা থেকে বিশেষত একটা বিষয় যে তাদের দাম কি তারা বাড়াবেন কি বাড়াবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ দাম না বাড়িয়ে আপনার শুধুমাত্র ভর্তুকি দিয়ে, কারণ ভর্তুকি দিতেই হবে, এখনই আমরা ভর্তুকি দিই, সামনে ভর্তুকি বেশি দামে কিনে এনে আমরা যদি এই প্রাইসই রাখি, এটা আসলে সাস্টেনেবল হবে না আমাদের দেশের জন্য। আর যখন দাম বাড়বে, এখন অনেক গবেষণাপত্র পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে আপনার যে তার যে ফিডব্যাক ইফেক্টটা পড়ে ইকোনমির উপরে, ম্যাক্রো ইকোনমিক শক হিসেবে, সেটা কিন্তু সব জায়গাতেই দেখা গেছে খুব সিগনিফিক্যান্ট। তো আমাদের এখানেও কিন্তু সেটা পড়বে। এবং একটা বড় জায়গা হচ্ছে আমাদের কৃষি। আমাদের কৃষি কিন্তু ভীষণভাবে ডিজেল ডিপেন্ডেন্ট আপনার সেচের জন্য। তো সেই জায়গাটায় আমরা সামনে গ্রীষ্ম মৌসুম আসছে, তো এবং আরেকটা জিনিস, যেহেতু আমাদের গ্যাসের সমস্যা আছে, আমাদের কিন্তু আবাসিক যে জায়গাগুলো আছে, হ্যাঁ, সেখানে কিন্তু ভীষণভাবে আমরা এলপিজির উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। এখন এলপিজিও কিন্তু আপনার আসছে না, তার মানে এটা মানে ফুললি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট আমরা এই জায়গাগুলোতে। তো আরেকটা যেটা হচ্ছে যে সরকারের কি করণীয় আপনি বলেছিলেন, তো একটা তো হচ্ছে কূটনীতির জায়গা, আরেকটা হচ্ছে যে ডোমেস্টিক মার্কেট সার্ভেলেন্সের জায়গাটায় এখন অবভিয়াসলি আগে আপনার হয়তো লোক বলছিল না, কিন্তু এই জায়গাটাতে এবার গুরুত্ব দিতে হবে, যাতে জনগণের অন্তত আপনার কালোবাজারিদের হাতে খপ্পরে পড়তে না হয়, যে তেল থাকা সত্ত্বেও আপনার বেশি দামে কিনতে হচ্ছে, এরকম অবস্থা যাতে তৈরি না হয়। তো এই সামগ্রিক বিচারে আমি যেটা মনে করছি যে সামনের সময়টা আসলে, কারণ আমাদের কিন্তু একই সাথে যেহেতু আমাদের রেভিনিউ আর্নিংস খুব কম, আমাদের আসলে অপশনও অনেক কম, ফিসক্যাল জায়গাটায় আমরা খুব শ্রিঙ্কড। তো এই জন্য আসলে সরকারকে এখন খুব বিবেচকের মতো আপনার ভূমিকা নিতে হবে, যে যেখান থেকে সুবিধাজনক উপায়ে
এবং শর্তে আমরা তেল কিনতে পারবো, এবং সেটা দিয়ে সেই দিকে যেতে হবে। এবং রেশনিং লাগবে, সেটা হচ্ছে আপনার কোন লেভেলে, সব জায়গাতে আমাদের ওইভাবে একটু রেশনিং করতে হবে। ধন্যবাদ। আমি আবার ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই, যেটি ডক্টর ওয়াসেল বলছিলেন যে কালোবাজারি, আসলে কালোবাজারি কি হচ্ছে কিনা বা হওয়ার পসিবিলিটি বা শঙ্কা আমরা দেখছি কিনা, এবং সেটিকে রোধ করার উপায়টা কি? এখনই কেন কালোবাজারি হবে? একটি হলো সরকারের পক্ষ থেকে যে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বা দাম যে জায়গায় রাখার কথা বারবার বলছে, সেটিও কালোবাজারিকে উস্কানি দেয় কিনা? হ্যাঁ, আসলে যদি প্রাইসটা মার্কেট প্রাইসের নিচে থাকে তাহলে সেক্ষেত্রে কালোবাজারি হওয়ার কথা, মানে এটা দেশের ভিতরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানে গেলে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু বেশি দামে, মানে অনেক চড়া দামে। যদি এই এমনিতে ডিজেলের দাম হয় 100 টাকা, তাহলে সেক্ষেত্রে এখন 200 টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে। তো এটা কিন্তু মানে রিয়েলিটি, কিন্তু মানুষ আসলে ওই বেশি দামে, মানে এটি হলো ডিমান্ড এন্ড সাপ্লাই এর মধ্যে গ্যাপ থাকে, যেটি তৈরি হয়। গ্যাপ এটা হবে। আর হচ্ছে যেহেতু মানুষের অনেক লং ওয়েটিং টাইম এটা যাচ্ছে আর কি, এখানে মানুষ অন্য কাজও করতে পারতো, তো যখন দেখছে যে না অল্প কিছু আমার দরকার, হয়তো 5-6 লিটার হলেই হয়ে যাবে, তখন কিন্তু তারা গিয়ে এই বেসরকারি যারা তাদের কাছে গিয়ে হাত পাচ্ছে। যদিও এটা একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ একটা বিষয়, তার কারণ এখানে গভর্নমেন্টের মনোপলি আছে যে পদ্মা মেঘনা যমুনা, তো তারাই আসলে এটা সেল করবে, বাইরে তো সেল করার কথা নয়। এটা একটা বাস্তবতা। এবং আরেকটা যেটা ঝুঁকি তৈরি হয়েছে সেটা হলো যে এটা পাচার হয়ে যেতে পারে তেল। তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দাম কিন্তু অনেক বেশি। বাংলাদেশে যদি $100 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে ভারতে সেটা প্রায় 125-130 টাকা। তো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ঝুঁকি তৈরি হচ্ছে যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট না হলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা চোরাচালানির মাধ্যমে বাংলাদেশ থেকে কিছু হলেও চলে যেতে পারে রাতের অন্ধকারে। তো এখন এর তো আমরা চাই না, এমনিতেই আমাদের কিছুটা ক্রাইসিস আছে, তো তারপরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাতে খুব দ্রুত আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদিও আপনি যেটা বলেছেন যে আসলে সেই বাল্ক অ্যামাউন্টে ওই তেলটা আসেনি কিন্তু এখনো, যে যেটি এলে তারপরে হচ্ছে আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট লাগবে, কিন্তু এর মধ্যেই ভারত থেকে যে তেলটা এসছে সেটা কিন্তু আমরা স্পট মার্কেটের যে প্রাইস সেটা আমি কিনেছি। সুতরাং কিন্তু সেটা আমাদের ওভারঅল স্টক, সেটা যদি আমরা তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন কিন্তু সেটা দরকার নেই। স্টক বা ওভারঅল ডিমান্ড, আমার পার ডে যে ডিমান্ড, তার কতটুকু আমরা এখন পর্যন্ত এনেছি। এবং আরেকটি বিষয় আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে সংকটের কথা বলা হচ্ছে, এই সংকট যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আমাদের কতটুকু মজুদ আমরা করতে পারি, আমাদের মজুদ সক্ষমতা কতটুকু আছে, এবং সেটি দিয়ে কতদিন চলতে পারে, বা সেই পথ কতটা মসৃণ আমাদের? আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ডিজেল, এবং ডিজেলটা আমরা মোটামুটি আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা হয়তো 3 সপ্তাহের মধ্যে এটা করতে পারি। তার কারণ কোভিডের সময় কিন্তু এই কথাটা উঠেছিল, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কমে গিয়েছিল। ওই সময় প্রাইভেট সেক্টরও বলেছিল যে তারা আসলে সহায়তা করতে চায় সরকারকে, যে যাতে আমরা একটা রিজার্ভের ক্যাপাসিটি বাড়াই, কিন্তু ওই সময় আমরা কৌশলগত রিজার্ভার তৈরি করিনি। আসলে এটা খুব দরকার ছিল, এবং এখন তো হারে হারে টের পাচ্ছি যে আমাদের যদি এটা রিজার্ভার থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা দেশের ভিতরে কাজে লাগাতে পারতাম, আর এই সময়টাতে আমরা আন্তর্জাতিক বাজারে কিছু বিক্রিও করতে পারতাম এবং লাভ করতে পারতাম আমরা। তো সেই সুযোগটা আমরা হারিয়েছি। এখন যেটি হয়েছে আপনি দেখবেন যে আশেপাশের দেশগুলোতে কি হচ্ছে, যেমন পাকিস্তানে তারা কিন্তু হাই অকটেনটাকে নিষিদ্ধ করে দিয়েছে, সরকারি কর্মকর্তারাও সেটা ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমরা কি করেছি, আমাদের এখানে কিন্তু অকটেন আছে, আমরা ওই যে গ্যাস যখন তুলি সেটা প্রক্রিয়াজাত হিসেবে তো অকটেন আছে, তারপরে পেট্রোল আসে, আমাদের ডিজেলটাই মেইনলি দরকার। তো এখন আর ফার্নেস অয়েল দরকার। তো এখন এই ডিজেলটা আমাদের যেহেতু বেশি পরিমাণে লাগে এবং এটার যেহেতু 2 সপ্তাহের মজুদ আছে, সরকার আসলে একটা ভুল করেছে। তারা কিন্তু বলতে পারতো যে আমাদের আসলে ডিজেলের মজুদ যথেষ্ট আছে, এটা বললেই কিন্তু আজকে রাস্তায় এত গাড়ির এত লম্বা লাইনটা হয় না। সরকারের আছে হাতে, এখন কতটুকু আছে সেটা বলতে হবে কেন, তাই না? এই জায়গাতে একটা স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছে এবং সেটা তো রিভাইজ করা যাবে না। আর একটা জিনিস হতে পারতো যে একজন এক এক সময় এক এক কথা বলছে, এটা না করে যেহেতু এটা একটা ন্যাশনাল ইস্যু, এখানে একজন মানে সরকারের ভিতরের কথা, সরকারের ভিতরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাবার্তা বলছে, এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, জ্বালানি মন্ত্রী বলছেন, আবার তো এভাবে বলা হচ্ছে। তো তার চাইতে বরং মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক ব্যালেন্স কথা বলেন, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তো তিনি যদি এটা বলতেন, একটা স্টেটমেন্ট দিতেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন আর অন্যদের স্টেটমেন্ট দেওয়ার দরকার হতো না। তো এই জায়গাতে আমার মনে হয় যে কিছুটা হয়তো ভুল হয়ে গেছে। তবে সামনের দিনগুলোতে আর এই ধরনের কোনো ধরনের কথাবার্তা বলার উচিত হবে না, কারণ সরকার তো চেষ্টা করছে মরিয়া হয়ে বিভিন্ন জায়গাতে নিয়ে আসার জন্য। গ্যাসের কিন্তু কোনো সমস্যা নেই, গ্যাসগুলো কিন্তু আমরা ঠিকই আনছি, আবার তেলটাও আসছে, কিন্তু পাইপলাইনে আছে আমাদের, এখন আছে, জাহাজ আসছে, তো বড় বড় যে ট্যাঙ্কারগুলো আছে সেগুলো তো আসছে তেল। তো এখন এই জায়গাতে আমি মনে করি যে এখন একটু রয়েস হয়ে মন্তব্য করতে হবে, মন্তব্যটা একটা জায়গা থেকে যদি করা হয় তাহলে সেটা সবচেয়ে ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরবো আলোচনায়, তার আগে নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, আগেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আমি ডক্টর ওয়াসেল বিন সাদাত, আমি আপনার কাছে আবার একটু আসতে চাই। সেটি হলো, আমরা এই যে বিশ্ববাজার থেকে এখন জ্বালানি সংগ্রহের যে বহুমুখী উদ্যোগ আমরা নিয়েছি, এবং স্পট মার্কেটে বিশেষ করে সিঙ্গাপুর থেকে আমরা যেটি দেখলাম যে $200+ আমাদেরকে পার ব্যারেল কিনতে লাগবে। তো তাতে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কোনো ধরনের বড় আবার চাপ সৃষ্টি করবে কিনা। আরেকটি জায়গা হলো যে আমাদের যে সংকটটি বলা হচ্ছে ইতোমধ্যেই, তাতে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে কোন ধরনের প্রভাব পড়বে। দুটি প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। একটা হচ্ছে যে এটা তো নিশ্চিতভাবেই রিজার্ভের উপরে বড় ধরনের একটি আপনার আঘাত হিসাবে আসবে। কারণ হচ্ছে যে আমাদেরকে এখন অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে আপনার জ্বালানি সংগ্রহ করার জন্য, এবং যেহেতু আমাদের রিজার্ভ সীমিত, তো এখন সেক্ষেত্রে যে আসবে যে আমরা সেই বাকি টাকা দিয়ে আমাদের যে প্রাইভেট সেক্টরের যে আপনার যে অ্যাক্টিভিটিস, এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাগুলো, সেই জায়গাটাতেও কিন্তু বড় ধরনের একটা আঘাত আসবে, যেটা সমস্যা হবে। এবং আপনি যদি এতই দাম বেশি থাকে এবং যদি পরিস্থিতি খুব দ্রুত সময়ের মধ্যে কিছুটা স্বাভাবিক না হয়, তাহলে একটা দীর্ঘস্থায়ী সাপ্লাই চেইন ডিসরাপশন দেখা যাবে। মানে যে এটা যে শুধুমাত্র আপনার তেল নিয়ে আসার জন্য তাই না, প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, যেটা এই পুরো চ্যানেলটাই কিন্তু আপনার এফেক্টেড হবে। এবং এর ফলে যেটা হবে, আপনার এই অয়েল প্রাইস বাড়ার জন্য আপনার এক রকমের ইনডিউসড ইনফ্লেশন চলে আসবে। মানে তেলের দাম বৃদ্ধি পেলে, এটা আপনার যেটা আগেও বলেছিলাম, অনেক গবেষণায় দেখা গেছে এর ম্যাক্রোইকোনমিক ইম্প্যাক্টটা খুব ভয়াবহ। হ্যাঁ, এবং নানা রকম চ্যানেল, ট্রান্সমিশন চ্যানেলগুলো অনেক, তার মধ্যে ইনফ্লেশন একটা বড় ধরনের। এবং যেটা আমাদের এই যে বর্তমান যে আমাদের আপনার জব মার্কেটে যেই রকম একটা স্থবির অবস্থা, এর সাথে যদি ইনফ্লেশন, এবং আমাদের ইনফ্লেশন রেট কিন্তু অলরেডি সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, এবং সেটা যদি আরও বেড়ে যায়, এই নতুন সরকারের জন্য সেটা কিন্তু একটু সমস্যার জায়গা তৈরি হবে। তো সেই জন্য আমাদের আসলে আপনার যে প্রশ্ন ছিল যে রপ্তানির আমদানির ক্ষেত্রে কীরকম ভূমিকা পড়বে, আলটিমেটলি যেটা হবে যে অবভিয়াসলি সব কিছুর উপরেই আপনার এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে। এবং যদি তেলের দাম আপনার খুব বেশি পরিমাণে বেড়ে যায়, একটা প্রশ্ন তখন আসবে, আমাদের প্রাইভেট সেক্টর, আরএমজি এবং অন্যান্য শিল্পগুলো, এগুলো কি প্রাইস কম্পিটিটিভ থাকবে কিনা। কারণ যেটা হচ্ছে যে সেক্ষেত্রে আপনার এখান থেকে প্রোডাক্ট শিপমেন্টের যে খরচ, এবং আপনার এই যে নৌ চলাচলের যেই আপনার যে রুটগুলা, সেগুলো কতটুকু নিরাপদ থাকবে, এগুলো অনেকগুলো ইস্যুজের কারণে অর্থনীতির উপরে কিন্তু বড় ধরনের একটি আঘাত আসতে পারে। কারণ আমরা ইতিমধ্যে দেখলাম জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় আমরা ইমার্জেন্সি এক্সপোর্ট যেটি আমরা আকাশপথে করে থাকি, সেখানটাতে তো ব্যয় বেড়ে যাবে নিশ্চিত। এবং সেক্ষেত্রে এই ব্যয়ভারটা কারা বহন করবেন। আর যেহেতু এটা একটা বৈশ্বিক পরিস্থিতি, আসলে সব দেশেই কিন্তু কম আর বেশি এরকম একটা আমার মনে হয় যে একটা রিসেশনের ভিতর দিয়ে যাবে, সবাই কৃচ্ছতা সাধন করবে। এবং সেই ক্ষেত্রে আপনার মানে চাহিদা, যে পণ্যগুলো একান্ত প্রয়োজনীয় সেগুলোর চাহিদা আপনার থাকবে, কারণ এগুলো ইনইলাস্টিক। কিন্তু যার আপনার ইলাস্টিসিটি বেশি, সে পণ্যগুলো কিন্তু আসলে চাহিদা কমে যাবে বিশ্ববাজারে। তো সেক্ষেত্রে আমাদের আরএমজি, যেটা ফাস্ট ফ্যাশন, সেটার চাহিদাও কিন্তু কমতে পারে। তো আশঙ্কার জায়গা অনেকই আছে, সাথে সম্ভাবনার জায়গাও আছে। যেটা আপনি বললেন যে আমরা 6টি দেশ যে সুযোগ পেয়েছি, এটা থেকে কিন্তু আমরা বাণিজ্যের কথাও চিন্তা করতে পারি। আমরা যদি তেল নিয়ে এসে আমরা যদি এখন বিক্রি করতে পারি বেশি দামে, এটা কিন্তু আমাদের জন্য একটি বড় সুযোগের জায়গা। কিন্তু তার জন্য দরকার হচ্ছে আপনার দক্ষ এবং দ্রুত একটি জ্বালানি কূটনীতি। জ্বালানি কূটনীতির কথা বলছেন আপনি, এক্সপোর্টের কথা বলছেন। আমরা দেখছি যে আন্তর্জাতিক বাজারের বা আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে দীর্ঘায়িত হচ্ছে বা সেই পথে হাঁটছে, ইতিমধ্যে আমাদের গার্মেন্ট শিল্পের কিন্তু অনেক অর্ডার বাতিল হওয়া শুরু হয়েছে, এক্সপোর্ট কমে যাচ্ছে। আপনি বলছিলেন যে জব মার্কেটের কথা, বর্তমান সরকার কিন্তু তাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে এই কর্মসংস্থান তৈরি করা। এমনতর পরিস্থিতিতে তাহলে যদি গার্মেন্টসগুলো হোঁচট খায়, অর্ডার কমে যায়, এক্সপোর্ট কমে যায়, তাহলে জব মার্কেট তৈরি হবে কি করে? খুবই স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে, কারণ জ্বালানি নিরাপত্তা, আমি যেটা আগেই বলেছিলাম, এটা কিন্তু আমাদের কাঠামোগত সমস্যা বেশ অনেক দিন ধরেই।
হ্যাঁ, যেমন অনেক অঞ্চলে আমাদের গ্যাস না থাকার কারণে, আপনি যদি উত্তর অঞ্চলে যান সেখানে দেখবেন গ্যাস না থাকার কারণে কিন্তু সেখানে শিল্প কারখানা তেমনভাবে গড়ে উঠতে পারছে না। তো এখন কথা হচ্ছে যে যেটা কাঠামোগত সমস্যা, তার উপরই বড় ধরনের একটা অভিঘাত যখন চলে আসছে, এখন তো আপনার জন্য অবস্থা আরো 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 আপনার বিপদসংকুল এখন। তো আমাদের আসলে একটা হচ্ছে যে যেটা সরকারের করা উচিত, আমার কাছে মনে হয় স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাওয়া। স্বল্প মেয়াদীতে এই সময়ে এই দুর্যোগকালীন সময়কে কিভাবে সরকার ট্যাকেল করবেন সেরকম তারা নীতি নির্ধারণ করবেন। একই সাথে হচ্ছে মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে আমরা কিভাবে আমাদের জ্বালানি সক্ষমতা বাড়াতে পারি সে জায়গাটা দেখতে হবে। এবং অনেক দিন ধরেই একটা কথা প্রচলিত, যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং আপনার সোলার পাওয়ার, এগুলোর উপরে যে আমরা আসলে খুব কম এগিয়েছি এই জায়গাগুলোতে। ভবিষ্যতে এই জায়গাগুলো নিয়ে অবশ্যই খুব জোরালোভাবে ভাবতে হবে। তাই আপতকালীন সংকট মোকাবেলায় কি করণীয় সরকারের? এটার একটা হচ্ছে গিয়ে যে আপনার বাজার বিশ্লেষণ করে যেখান থেকে আমাদের যা প্রয়োজন সেখান থেকে দেশের স্বার্থ রক্ষা করে আমরা যতটুকু সাশ্রয়ী মূল্যে জ্বালানি আনতে পারি। আমাদের দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে কৃচ্ছ্রতা সাধনের, অবশ্যই যেমন অনেক ক্ষেত্রে আমরা এখন গাড়ি ঘোড়ার ব্যবহার কমাতে পারি, যেটা আমাদের একান্তই দরকার, সেক্ষেত্রে আমরা সেটা, এবং সেটার জন্য হয়তো সরকারি কর্মকর্তারা দৃষ্টান্তমূলক কিছু আমাদের সামনে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে মূল্য সমন্বয় করতেই হবে। এটা আমার কাছে মনে হয় যে এটা খুব ডিফিকাল্ট হবে সরকারকে দীর্ঘ সময় এত উচ্চ হারে আপনার এই যে ভর্তুকি দিয়ে দেশকে চালিয়ে নিয়ে যাওয়া, জ্বালানি সেক্টরকে চালিয়ে নিয়ে যাওয়া। তো মূল্য বৃদ্ধির প্রভাবটা কিন্তু আপনার নানা চ্যানেলের মাধ্যমে যাবে, এবং বড় একটা সমস্যা ওই কর্মহীনতার সাথে মূল্যস্ফীতি। তো আসলে কিন্তু এটা কোনো একটা ভালো খবর না আমাদের জন্য। তো সামনের দিনগুলো এবং পরিস্থিতি আমাদেরকে আসলে সবসময় এটার দিকে একটা দৃষ্টি রাখতে হবে। পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে সরকারকে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, এবং সমন্বয়ের মাধ্যমে সমন্বয়হীনতা যাতে না থাকে, বিভিন্ন আমরা যে সমন্বয়হীনতা এখন দেখছি সেটি যাতে না থাকে। ধন্যবাদ ডক্টর ওয়াসিল বিন সাদাত। আমি এবার একটু আসতে চাই ডক্টর মাহফুজ কবির। আপনি বলছিলেন যে কর্মসংস্থানের কথা, উনি যেটি বললেন, আমরা দেখলাম যে আন্তর্জাতিক, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কঠিন অবস্থার দিকে যাচ্ছে, তাতে আমাদের রেমিটেন্স আর্নারদের একটি বড় অংশ, 80% রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে। তো সেখানটাতে আমাদের যারা জনশক্তি তারা এখন হুমকিতে আছে। আপনি নিশ্চয়ই জেনেছেন ইতোমধ্যে বেশ কয়েকজনের হতাহতের খবর আমরা কিন্তু পেয়েছি। তো এরকম যদি চলতে থাকে, যেটির কথা ডক্টর ওয়াসেল বলছিলেন যে আমাদের বৈদেশিক মুদ্রার উপরে চাপ ফেলবে, যদি রেমিটেন্স প্রবাহ কমে যায় তাহলে বৈদেশিক মুদ্রা এক্সপোর্ট আর্নিং যদি কমে যায়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ যদি কমে যায়, তাহলে আমাদের যতই সুবিধা দিক না কেন, আমাদের যদি বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যায় তাহলে আমরা সেটাকে কীভাবে সামাল দেবো? বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে আসলে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হলো যে আমাদের হয়তো যে এক্সপোর্ট কমে যাওয়ার কারণে রিজার্ভ কমে যাওয়া, সেটা একটা বড় ঝুঁকি আছে। কারণ আইএমএফ ইতিমধ্যে বলেছে যে বিশ্বব্যাপী যে প্রবৃদ্ধি সেটা কমে যাবে, এবং বিভিন্ন দেশে যে কৃচ্ছ্রতা সাধন হচ্ছে এটার কারণে যে আমাদের যে গার্মেন্টস প্রোডাক্ট সেটার ডিমান্ড হয়তো দেশগুলোতে কমে যাবে। এটা একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট করবে। আর আপনি যে একটু আগে বললেন যে অর্ডার কিন্তু ক্যান্সেল করা শুরু করেছে, মে মাসের পর থেকে আমাদের অর্ডারের পরিমাণ খুবই কম। তো এর মধ্যে যদি ক্যান্সেল করে তাহলে সেক্ষেত্রে তো এটা অশনি সংকেত। তো সুতরাং এটার কারণে খুব স্বাভাবিকভাবে আমাদের আসলে এই রিজার্ভের চাপ তৈরি হবে। এক্সপোর্ট আর্নিং এর উপরে একটি চাপ, হ্যাঁ, এক্সপোর্ট আর্নিং এর উপরে কিন্তু চাপ তৈরি হবে, মানে এটা অবশ্যম্ভাবী, এটা হতে হবে। এবং এটার খুবই স্বাভাবিক যে ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, তারপরে জাপান, এইগুলো তো আমাদের মেইন ডেস্টিনেশন। এটি ছাড়াও মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের সুন্দর বাজার তৈরি হচ্ছিল। তো সেই জায়গাগুলোতে একটা চাপ তৈরি হচ্ছে আমাদের। এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সংস্কারের যে বিষয়, মানে হলো যে আইএমএফ এর দিক থেকে একগুচ্ছ সংস্কার প্রস্তাব আছে, এবং ইতিমধ্যে যে আইএমএফ এর যে কর্মকর্তা যিনি দেখা করেছেন, তাদের ডেলিগেশন, তারা আলাপ আলোচনা করেছে। তো জ্বালানির যে দাম সমন্বয় সেটা একটা বড় এজেন্ডা, কিন্তু 3-4টা এজেন্ডার মধ্যে। তো এখন এই জায়গাতে তো আসলে সরে আসার কোনো উপায় নেই, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এবং যত দ্রুত অ্যাডজাস্টমেন্ট করা যায় তত হচ্ছে সরকারের উপর থেকে চাপও কমবে, আবার অন্যদিকে যে আইএমএফ এর শর্ত সেটাও পূরণ হল। তাহলে সরকারের পক্ষ থেকে বারবার কেন বলা হচ্ছে যে দাম বাড়াবো না? না, দাম বাড়াবো না মানে কি, দাম তো বাড়াতে হবে। তো এই কারণে এটা বলাটা আমি মনে করি যে একটু কৌশলগত ভুল সরকার দিক থেকে। এটা বলতে হবে যে না, আমরা প্রয়োজনের সাপেক্ষে দামের সমন্বয়টা করবো, এবং আজ হোক কাল হোক এটা তো করতে হবে। না করলে তখন আইএমএফ এর দিক থেকে যেমন সমস্যা হবে, অন্য দিক থেকে আমাদের দেশের ভিতরেও তো এটা রাজস্বের কতটুকু আমরা এটার পিছনে খরচ করব। তো এটা একটা চিন্তা এখানে আসতে হবে সিদ্ধান্তে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে রেমিটেন্স, তো সেটার ক্ষেত্রে আসলে অবস্থাটা কি দাঁড়াবে। যদিও
জ্বালানির ক্ষেত্রে আমার একটা সুবিধা আছে, সেটা হলো যে জ্বালানি আমদানির ক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সিং কর্পোরেশন থেকে কিন্তু আমরা এটা সহায়তা পাই, মানে ওদের কাছ থেকে খুবই কম সুদে আমরা কিন্তু ধার করে এই জ্বালানির ব্যাটা নির্বাহ করি। কিন্তু সেখানে অবশ্যই আমাদের এই যে মানে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করতে হয়, সিঙ্গাপুর থেকে করতে গেলে তখন কিন্তু আমরা সেই সুবিধাটা সেভাবে পাবো না, তার কারণ ওটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকেরই একটা পার্ট, হ্যাঁ, মানে ওয়ার্ল্ড ব্যাংকের যেরকম IFC এরকম একটা পার্ট। তো সুতরাং এই জায়গাতে কিছু জটিলতা আছে। তো এই কারণেই আসলে হরমুজ প্রণালী দিয়ে তেল আনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটাতে যখন আমার সুবিধা আছে যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কিছু ব্যবহার করি এই সময়টাতে, তাহলে সেই ক্ষেত্রে কিছু ঝুঁকি আছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমাদেরকে সহায়তা করবে। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি যে এই যে এই মাসে মানে মার্চ মাসের বোধহয় 14 তারিখ পর্যন্ত প্রায় $3 বিলিয়ন মতো এসছে, কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে কি যে এই মানুষদের কাজ থাকবে কিনা, তার কারণ পুরো মধ্যপ্রাচ্য জুড়েই তো যুদ্ধ। তো এই অবস্থায় যারা অলরেডি কাজের মধ্যে আছেন তাদেরকে যদি ছাঁটাই করা হয় তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে? তার কারণ ওই দেশগুলোতে যে অর্থনীতির উপরে যে চাপটা তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য তো প্রায় বন্ধ। একটা ছাঁটাই, আরেকটা হলো কেউ কাজে যেতে পারছে না, এখন গৃহবন্দী হয়ে আছে। এখন যেটা হয়েছে যে ইতিমধ্যে ভিসার এক্সটেনশন এটা হয়েছে, কিন্তু তারা যদি যেতে পারতেন, কাজে যোগ দিতে পারতেন, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা সামনের দিনগুলোতে রেমিটেন্স নিয়ে চিন্তা করতাম। কিন্তু এখন যেটা বাস্তবতা সেটা হলো যে রেমিটেন্সের উপর একটা চাপ আসবে। তাহলে একটা হচ্ছে যে রপ্তানি কমে যাওয়া, আমদানির ব্যয় বেড়ে দেওয়া, এবং একই সঙ্গে এই যে নতুন কাজে যোগদান করতে না পারা বা যদি ছাঁটাই হয় তাহলে সেক্ষেত্রে অবস্থাটা কী হবে? তো সব মিলিয়ে আমাদের জন্য কিন্তু এটা খারাপ সময় অপেক্ষা করছে এই পুরো বৈদেশিক কর্মসংস্থানের বাজারে। যদিও রেমিটেন্সের দিক থেকে এখন হিসাব অনুযায়ী প্রায় 50% মতো আসে এই মূল যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেখান থেকে কিন্তু জনশক্তির কিন্তু প্রায় 80% তারা কিন্তু ওই কাজে আছে মধ্যপ্রাচ্যে। এখন তাদের যে পরিবারগুলো, সেই পরিবারগুলো তো একটা বড় চিন্তার মধ্যে আছে, তার কারণ একদিকে জীবনহানি, অন্যদিকে অনেকে আহত হচ্ছেন প্রতিদিন। তো সেগুলো কিন্তু খুব একটা ভালো সংবাদ নয়। আবার একই সাথে যে গতি ছিল ম্যান পাওয়ার এক্সপোর্টের ক্ষেত্রে বা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে, সেখানটাতেও বড় একটি ছন্দপতন তৈরি হয়েছে। হ্যাঁ, এখন এটা হয়েছে, এবং এখন সরকারের দিক থেকে তো একটা বড় পরিকল্পনা ছিল যে বৈদেশিক যে কর্মসংস্থান সেখানে কিন্তু নতুন গতি আসবে, তার কারণ এটা বিএনপির ম্যানিফেস্টোর মধ্যে ছিল। তো এখন দেখা যাচ্ছে যে যারা ভিসা পেয়েছেন তাদের জন্য অনিশ্চয়তা, আবার যারা এখানে কাজে আছেন তারাও ছাঁটাই হন কিনা। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি এটা ঘোলাটে। তবে এখানে একটু যদি আমি অ্যাড অন করি আর কি, যে আবার এখানে কিন্তু সম্ভাবনার একটা দ্বার উন্মোচন হচ্ছে, কারণ এই যে আপনার যুদ্ধ পরবর্তী যে বিধ্বস্ত মিডল ইস্ট, সেটা বিনির্মাণে কিন্তু আপনার অনেক শ্রমিক লাগবে। আমরা যদি সেই জায়গাতে সজাগ, মানে আমাদের যে বিদেশে শ্রমিক পাঠানোর যে নীতি, সেই জায়গা থেকে যদি আমরা সজাগ থাকি এবং এইগুলোকে আমরা যদি এক্সপ্লোর করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা কিছুটা বেনিফিটেড হতে পারবো। না, এটা তো অবশ্যম্ভাবী, যেটা মাহফুজ ভাই বললেন যে বড় ধরনের আঘাত তো আসবেই, কিন্তু কিছু সম্ভাবনার জায়গাও আছে। ধন্যবাদ। আমরা কিন্তু সেই পর্যন্ত কখন গিয়ে যুদ্ধ থামে, তারপরে আমরা সেখানটাতে আমার একটা সম্ভাবনার দ্বার আমাদের জন্য হয়তো উন্মোচিত হবে। আমরা চাই দ্রুত এই যুদ্ধ থেমে যাক এবং যে সংকট, বৈশ্বিক যে সংকট যেটি আমাদেরকেও আঘাত হেনেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রিয় দর্শক, আমরা আলোচনা এখানেই শেষ করব। তার আগে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।